প্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে যে প্রান্তেই আছেন না কেন, আপনাদের সবাইকে চ্যানেল 16 এর পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান ডায়ালগ ফর ডেমোক্রেসি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ কেমন চলছে, তারা কেমন কাজ করছেন, এইসব বিষয় নিয়ে আমরা প্রায় আলোচনা করে থাকি। আমাদের এখানে বিশেষজ্ঞ দল থাকেন এবং অনেক বিষয়ের বিশেষজ্ঞকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি। অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের সাথে সরাসরি কথা বলি। আমাদের এই অনুষ্ঠানে অনেকেই যুক্ত হন, অনেকেই তাদের কমেন্টস করেন। আমরা সেই কমেন্টস গুলো দেখানোর চেষ্টা করি এবং দর্শকদের মূল্যবান মতামত নিয়েও আমরা আমাদের আলোচক যিনি থাকেন তার সাথে আলোচনা করে থাকি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমসাময়িক রাজনীতি। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন জনাব রাশিক রহমান। তিনি একজন আওয়ামী লীগ নেতা। আমরা তাকে যুক্ত করে নিতে চাই এবং তার পরবর্তীতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। জি প্লিজ। কেমন আছেন আপনি? জি, আমি আছি ভালো। আপনি ভালো আছেন? জি, জি, ভালো। আপনাকে অনেকদিন পরে দেখেছি, দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আপনার কিছুটা পরিবর্তনও লক্ষ্য করছি, সেটাও ভালো লাগছে। খুবই ভালো। আর আপনার কাছে যেটি জানতে চাই যে আমাদের এখানে অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন, সেই মতামত নিয়েও কিন্তু আপনার সাথে কথা বলবো। প্লাস বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিশ্চয়ই আপনি পর্যবেক্ষণ করছেন। কেমন আছি আমরা, কেমন চলছে বাংলাদেশ, কেমন রাজনৈতিক অবস্থা চান, সবকিছু নিয়েই কথা বলতে চাই। আজকের বিষয় হচ্ছে সমসাময়িক রাজনীতি। আপনার কাছে এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম, সেটি কেমন মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, এবং প্রথমে আমাকে একটা কথা বলতে হয় যে বাংলাদেশে উইট, স্যাটায়ার এবং হিউমার হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সেই জায়গায় আমি খুব নিবিড়ভাবে আপনার কিছু কিছু সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে রাজনীতি বলুন, সাংবাদিকতা বলুন, অথবা গণমানুষের কথাই বলুন, সেটা যে সবসময় খুব গুরুগম্ভীর ভাবে চিৎকার করে বলতে হবে তা না। সেটা হিউমার, উইট এবং স্যাটায়ারের মাধ্যমেও প্রকাশ করা যায়। হুম, So you're doing a great service and thank you for inviting me. আচ্ছা, থ্যাংক ইউ। যে, দেখেন, আমি কথাটা এভাবে বলতে চাই, প্রত্যেকটা জিনিস একটা কজ অফ অ্যাকশন থাকে। হাওয়া থেকে কোনো কিছু হয় না। যদি আমি বলি যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কেমন চালাচ্ছে, সেটা ভালো বা খারাপ আমি যাই বলি, সেটা একটা কানেক্টিভিটি কিন্তু অতীতের সাথে আছে। এটাকে অস্বীকার করে আমি আসলে কোনো মতামত দিতে পারবো না। আমি এটা এই কারণে বলছি যে আপনার অনুষ্ঠানে আমি আসবো, আমি চিন্তা করছিলাম যে আসলে কি বলবো। আমি জি, আপনাকে খুব দুঃখের সাথে বলতে চাই জি, যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কিন্তু আসলে সত্যিকার জনমানুষের যে রাজনীতি, সেটা কিন্তু অনুপস্থিতি ছিল এবং এটার ফলাফল আজকে আমরা ভোগ করছি। বাঙালি বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর কোনো বিকল্প নাই। জি, বাঙালি বাংলাদেশের জন্য স্বাধীনতা যুদ্ধের, স্বাধীনতা সংগ্রামের, দুটো শব্দ, এর জি, কোনো বিকল্প নাই। ঠিক একইভাবে আপনি বলেছেন আমি আওয়ামী লীগ নেতা, আমি আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক। আমি মনে করি বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, অস্তিত্বের ক্ষেত্রেও আওয়ামী লীগেরও আসলে কোনো বিকল্প নাই। সবাইকে নিয়েই চলতে হবে, কিন্তু আওয়ামী লীগ একটি অনস্বীকার্য রাজনৈতিক ধারণা। এটা শুধু দল নয়, এটি একটি রাজনৈতিক ধারণা। এখন প্রথমে আমাকে যেটা বলতে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় যে ব্যর্থতার জায়গা, সেটা হচ্ছে আপনি যে কোনো ব্যক্তির নামে অভিযোগ করতেই পারেন, আপনি যে কোনো ব্যক্তির নামে মামলা করতেই পারেন, কিন্তু সেই মামলার মুখোমুখি হতে গিয়ে যদি একজন ব্যক্তি রায়ের আগেই শাস্তি পেয়ে যান, অর্থাৎ খোলা আদালতে আপনাকে পেটানো হলো, মারা হলো, লাঞ্ছিত করা হলো, বিভিন্নভাবে নির্যাতিত করা হলো, তাহলে এটা কিন্তু একটা বিরাট বড় ব্যর্থতা। এবং এই ব্যর্থতার দায়ভার আসলে এই সরকার এড়াতে পারে না। আমি মনে করি হুএভার মে বি ইন দ্য গভর্নমেন্ট, আজকে, কালকে, পরশুদিন, আগামী 100 বছর পরে, প্রথম ব্যাপারটাই হচ্ছে যে একজন লোকের বিচারের সামনে সম্মুখীন হওয়ার জন্য সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারার মাঝেই সফলতা নিহিত আছে। সেটা কিন্তু একেবারেই নাই।
দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। পুলিশ খুব একটা অভিযান করার মতো সাহসও পায় না, এবং তাদেরও মোরাল আসলে একদম নিচে নেমে গেছে। তো সেই সব জায়গায় অনেক কিছু করা আছে, এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা অনেক কিছু করা আছে। কিন্তু ওই যে আপনাকে একটা কথা বললাম ভাই, যেটা খারাপ সেটা খারাপ, কিন্তু খারাপ তো আর হঠাৎ করে আসমান থেকে পড়ে না। সুতরাং সবকিছু মিলিয়েই আমাদেরকে একটা জিনিসকে অ্যাড্রেস করতে হবে। দ্যাটস হাউ আই লুক অ্যাট ইট। এবং আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের উচিত যতটা দ্রুত তার সম্ভব রাজনৈতিক দলগুলোর হাতেই দেশের নিয়তির ব্যাপারটা ছেড়ে দেওয়া। কারণ তার মধ্যে আসলে মঙ্গল নিহিত আছে। কারণ সাধারণ মানুষ আসলে তত্ত্বাবধায়ক সরকারের কথায় তো উজ্জীবিত হয় না, বা তারা দেশ পরিবর্তন বা ভালো কিছু করার জন্য তারা উৎসাহিত বোধ করে না। কারণ এখানে নেতৃত্বের একটা ব্যাপার আছে। জি, জি। একটা রাজনৈতিক দলের নেতারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্ষণের মধ্য দিয়ে তাদের নেতৃত্বের জায়গাটা তৈরি করে। সুতরাং আই থিঙ্ক একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন উড অ্যাকচুয়ালি হেল্প দ্য নেশন। একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন যদি অতি দ্রুততার সাথে আমরা দিতে পারি, তাহলে এটা খুবই ভালো হবে, এবং এটাই তত্ত্বাবধায়ক সরকার করা উচিত ইমিডিয়েটলি, উইদাউট এনি ডিলে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সংস্কার আশা করছি, কিন্তু ভাই আপনি যত ভিটামিন খান, যত ওষুধই খান, মনে যদি ঠিক না হন, কোনো হুম, সংস্কার হুম। দিয়ে কোনো কাজ হবে না। আপনি আচ্ছা। দেখেন, আমি জানি না এটা প্রাসঙ্গিক হবে কিনা, আপনাকে তাও বলার চেষ্টা করি। যেমন ধরেন, আমি কিন্তু প্রায় যখন টকশো করতাম, আমি আওয়ামী লীগ করলেও যেটা সত্য এটা বলতে আমি কোনোদিন ভয় পেতাম না বা সংকোচ বোধ করতাম না, এখনো করি না। আমি দেখলাম যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার প্রসারের সাথে জাতীয় সংসদের যারা সংসদ সদস্য, তাদের পূর্ববর্তী পোস্টগুলো যদি আপনি ঘাটেন, আপনি দেখবেন যে তারা হেঁটে যাচ্ছে, গাড়ি থেকে নামছে, পিছনে হিন্দি গান হচ্ছে। বাংলাদেশের বাংলাদেশের বাঙালি জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, তার পদচারণার পিছনে হিন্দি গান কেন হবে? আচ্ছা, আপনি আপনাকে গায়ে এখন হলুদে একটা নাচতে পারেন। জি, 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 হ্যাঁ। একটা কথা আপনি বলি, গায়ে এখন হলুদে নাচতে ৫ই পারেন। আগস্ট। জি, জি, জি। ৫ই আগস্টের এই পরিবর্তনটা কেন হলো, কি জন্য এত জোরদার হলো, সেটা কি আপনার কাছে কি মনে হয়? আপনি কি স্যাটায়ার ভাবে চান না? স্যার, একটু সিরিয়াস কথাই বললেন। সিরিয়াস তো বটেই। মানে আমরা আমরা তো রাজনীতি ভালো করেছি, অর্থনীতি ভালো চালিয়েছি, গোয়েন্দা সংস্থা ভালো চালিয়েছি, পুলিশ ভালো চালিয়েছি, মানুষের মন ভালো বুঝতে পেরেছি, এই জন্য ৫ই আগস্টের পরে আমরা নাই। হুম, হুম, হুম। আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, এটাই তো এখন একটা জিনিস রাজনীতি। বলা হয়, কিছু কিছু বিষয় যেমন কিছু কিছু মানুষের বিষয়ে কথা আছে, যেমন নারায়ণগঞ্জের একজন এমপি ছিলেন, এবং তারা তাদের কথায় বার্তায় রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল করেছেন। তারপরে ভাঙ্গার একজন এমপি ছিলেন, তার কথাবার্তায় আওয়ামী লীগেরই একজন প্রেসিডিয়াম সদস্য খুব নাজেহাল হয়েছিলেন, এবং সেগুলোর জন্য কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রাজনৈতিক অঙ্গন শব্দ দূষণে কলুষিত হয়েছিল। সেই বিষয়টি আপনার কাছে কি মনে হয়, এগুলো কি ভালো ছিল? আচ্ছা শোনেন, ব্যক্তি কেন্দ্রিক আলাপ না করতে চাই, কিন্তু হ্যাঁ, অরাজনৈতিক বক্তব্যের ফলাফল তো আমরা পাচ্ছি। আই জি, আই মেক জি। ইট ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ, এটা আপনি শুধু দুজনের নাম কেন বললেন? আরো না, অনেক আমি লোক আছে দুজন যারা আমাদেরকে আমি ভাবানি আমি দিয়েছে। আমি আমি দুজন জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আপনি কারোর নাম মেনশন করার দরকার নাই, কিন্তু কিছু কিছু শব্দ চয়ন, কিছু কিছু অস্থিতিশীলতা তো ছিল এসব ব্যাপারে সবার কাছ থেকেই। শোনেন, এই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, 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 এই শব্দ চয়নগুলো রাজনীতির গুণগত মানকে অবশ্যই অবনমিত করেছে, নষ্ট করেছে, কিন্তু এই শব্দ চয়নের জন্য ৫ই আগস্ট ঘটেনি। স্যার। হ্যাঁ, আমি আপনাকে একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের টেকনাফ থেকে তেতুলিয়া ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল নেতাকর্মী যদি মনে প্রাণে নিষ্ঠার সাথে রাস্তায় অবস্থান করত, তাহলে এই আন্দোলনে আওয়ামী লীগের সরকারের পতন হতো না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে প্রশ্ন করবেন স্বাভাবিকভাবেই যে কেন আওয়ামী কেন, লীগের কেন? নেতাকর্মীরা হ্যাঁ, রাস্তায় হ্যাঁ, অবস্থান হুম, করলেন হুম, না? হুম, হুম, হুম। আপনি কি আমার কেন? কথা শুনতে পাচ্ছেন?
জি, 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 কেন অবস্থান করেনি? আওয়ামী লীগের তখন একটা ভূমিকা নেওয়া উচিত ছিল। আমি বলছি কেন করেনি। কিছু জিনিস, মানে if it is too late you cannot really actually rectify it, neither remedy the situation, and it was something of that sort. আপনি যখন স্থানীয় সরকার নির্বাচন সুনির্দিষ্ট রাজনৈতিক দলের মার্কা দিয়ে করার সিদ্ধান্ত নিলেন, সেই সময় আপনি সমস্ত দেশে একেবারে আপনার অজান্তে নিজের দলের ভিতরে একটা বিরাট বড় বিভেদ তৈরি করে ফেলেন। এবং এটা সত্য, এটা সত্য আচ্ছা। যে অবশ্যই তৃণমূল পর্যায়ে, স্থানীয় সরকার পর্যায়ে আওয়ামী লীগের বহু যোগ্য নেতাকর্মী আছে যারা যুগ যুগ ধরে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেন, নির্বাচিত হন অথবা সম্মানজনক প্রতিযোগিতায় থাকেন। সেখানে একজন মনে প্রাণে ভালোবাসা আওয়ামী লীগের নেতা একজন নৌকা পেলেন আরেকজন পেলেন না, বা একজন ধানের শীষ হুম, পেলেন হুম, আরেকজন পেলেন না, বা একজন লাঙ্গল পেলেন আরেকজন পেলেন না, এই যদি অবস্থা হয় তাহলে এটা অনেক গভীর একটা ক্ষতের সৃষ্টি করে। এবং এই যে ধরেন প্রায় 5,000 ইউনিয়ন পরিষদে নমিনেশন দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বিভিন্ন রকম দুর্নীতির আলাপ আপনারা যারা গণবান্ধবের সাথে যুক্ত আছেন তারা কিন্তু বিভিন্ন সময় বলার চেষ্টা করেছেন, এখনো বলছেন। তাহলে আপনি বলুন, যেই লোকটা গ্রামে থেকে একটা ইউনিয়ন পর্যায়ে থেকে 20, 30, 40 লক্ষ টাকা দিয়ে নমিনেশন কেনার চেষ্টা করছে, আর সে যদি নমিনেশন না পায় তাকে কি আপনি আর ঘর থেকে বের করতে পারবেন? এম আই বিং আচ্ছা, আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, আপনি আমার জি, কথাটা বুঝতে পারতেছেন? জি, 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 আল্লাহ আমি বুঝে সহায় গেছি, হোন। বুঝে গেছি, বুঝে গেছি। ঠিক আছে, তার মানে আপনি আপনি তৃণমূল আপনি থেকেই শুরু উপজেলা করেছেন। চেয়ারম্যান, এটা গুরুত্বপূর্ণ একটা পদ। তো একটা হুম, হুম, এলাকায় হুম, উপজেলা চেয়ারম্যানের দাঁড়ানোর মতো তো 6 জন 7 জন থাকতে পারে, কারণ দলটা তো অনেক বৃহৎ, 70 বছরের বেশি পুরানো একটা দল। এই দল দেশকে হুম, স্বাধীন হুম, হুম, করেছে। হুম, হুম, হুম। আপনি একজনকে দিচ্ছেন আরেকজনকে দিচ্ছেন না, অথচ এটা ক্ষমতায় যাওয়ার বা সরকার গঠনের কোনো নির্বাচন নয়, এটা স্থানীয় জি, পর্যায়ের জি, জি। নির্বাচন। কোথায় ল্যাট্রিন হবে, কোথায় সুয়ারেজ হবে, কোথায় ড্রেন হবে, কোথায় নর্দমা হবে, কোথায় কালভার্ট হবে, ওই নির্বাচনের মধ্যে আপনি রাজনৈতিক মার্কা ঢুকাই দিলেন। এটা একটা ভুল মনে করছেন আপনি যে মার্কাটা এটা আমি হলে কেন তো ভুল মনে করব? যারা যে যারা সবাই, আমার সবাই, মুরব্বী সবাই। আছেন, আমি তো সম্মান জি, নিয়ে জি। কথা বলতেছি, তারা এখন মনে করে ভুল হয়েছে, আমি কেন একা মনে তে করবো? এগুলা কি দলীয় ফোরামে আপনারা তুলেছিলেন যখন এসব সিদ্ধান্ত হয়, যখন এসব ভাই, আলোচনা হয়? আমি তো অনেক ছোট কর্মী, আমার তো আর ভাই দলীয় ফোরামে এরকম বলার কোনো সুযোগ নাই। যারা আসলে এই রাজনীতিকে ড্রাইভ করার চেষ্টা করছেন, করতেছেন, তাদেরকে বলতে হবে। আমি সুযোগ পেলে অবশ্যই বলবো, আপনি মনে করবেন না যে বলার ইচ্ছা আমার নাই, কিন্তু সুযোগ পাইলে বলবো এই ফোরামটা হইলে। এখন গত 15 বছরে বা আগামী দিনে এই ফোরাম হবে কিনা সেটা তো আর আমরা জানি না, কিন্তু এতটুকু আমি বুঝি, সত্য হোক, ভুল হোক, অন্যায় হোক, যাই হোক, বঙ্গবন্ধুর কোনো বিকল্প নাই। সেই কাজটা আমি করে গেছি। সেটার জন্য অনেকের আমি শত্রু হয়েছি, জি, আবার অনেকের মিত্র হয়েছি, মিত্র হয়েছেন। অনেকের দোয়া পেয়েছি, জি, অনেকের আহ অনেকের ঘৃণার শিকারও আমি হয়েছি। হয়েছে। এবং এখনো দেখেন, আমি কিন্তু 5ই আগস্টের আগে, বাহ! আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, জি, এই মাহবুব রশিদ আপনি খান আমার কথা শুনতে কামাল, পাচ্ছেন? জি, জি, জি। মাহবুব রশিদ খান কামাল একজন দর্শক আমাদের। খন্দকার ইসমাইল ও রাশিক রহমানের বাচনভঙ্গি অসাধারণ। আমার না, রাশিক ভাইয়ের। আমাদের সবার উচিত আত্মসমালোচনার দুয়ার উন্মুক্ত করা। ঠিক আছে? আজকে আমরা রাশিক ভাইয়ের কাছে শুনেন, আমি আত্মসমালোচনামূলক কিছু কথা শুনতে চাইব। ইসমাইল ভাই, আমি আত্মসমালোচনা করছি না, আমি ঐক্যবদ্ধ হওয়ার পথের কথা বলছি। ইয়েস, ইয়েস, ইয়েস। আমরা যা ভুল করেছি সেটা যদি স্বীকার না করেন, যিনি ওই ভুলের শিকার হয়েছে, জি, যিনি সংক্ষুব্ধ, যিনি ব্যথিত, তিনি আপনাকে ক্ষমা করবেন না। ইয়েস, ইয়েস। এবং আমাদের আওয়ামী লীগের হুম। মাঠের নেতা কর্মীরা আজ নির্যাতিত, নিষ্পেষিত, শোষিত, লাঞ্ছিত, একই সাথে তারা দুঃখিত, তারা ব্যথিত। ঠিক আছে, তার হুম, হুম, হুম। নির্যাতনের জায়গা আমি লাঘব না করতে পারলেও আমি তাকে বলতে পারবো যে আমাদের যে ভুলগুলো হয়েছে সেটা আমরা ফিল করতে পারছি। এটা তো অবশ্যই বলা উচিত। আমি সেটাই বলছি। ওই জিনিসটা অনেকেই তো বলতে চান না। নিজেদের কোনো ভুল নাই, নিজের দলের কোনো ভুল নাই, নিজের কর্মীদের কোনো ভুল নাই। সেটা যদি এইটা অন্তত স্বীকার করা, রিয়ালাইজ করতে হবে শুনেন, এবং কি দলের কোনো কারণে। ভুল নাই, না দলের কোনো ভুল নাই, আমি কিন্তু বলেছি যে আমরা হ্যাঁ, খুব ভালো চালিয়েছি, এটা কিন্তু দল চালায় না, দল কিন্তু দেশ চালায় না। দল জনকল্যাণমূলক কর্মসূচি দেয়, দল আদর্শ দেয়,
দল হ্যাঁ, স্বপ্ন দেয়। দলের আদর্শ না মেনেই তাহলে অনেকে ভুল করে থাকেন, সেগুলো দলের জি, উপরে তো হ্যাঁ, ঠিক আছে, বর্তায়। সেটা সেটা দ্যাট্রিন কণ্ঠে আমি আপনার সাথে একমত, দলের জি। কোনো দোষ নাই। সেই ক্ষেত্রে পার্সোনাল এখন যেগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেকেই অনেক রকম কিছু কিছু দুর্নীতির কথা উঠছে, অনেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এগুলোও কিন্তু আপনাদের সময় কিন্তু আপনারা দেখেছেন, দেশের মানুষও দেখেছে, কিছু কিছু তো হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে কোনো কথা কি একটু বলবেন? আচ্ছা ভাই, প্রথম কথা, ঝেড়ে ঝেড়ে কাশাই তো ভালো। জি, জি, আপনি অবশ্যই। দুর্নীতির কয়েকটা নাম বলে, তাহলে তো আমার কথা বলতে আমার সুবিধা হয়। আচ্ছা, যেমন এই পত্র-পত্রিকায় তো দেখতে পাচ্ছেন যে যাদের কি ব্যাংক লুট হয়েছে, যেমন শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। সেখানে ৯টা দেশের নাকি নো বাজেট নো নো পরিমাণ নো অর্থ নো নো নো, বিদেশে ফরগেট পাচার অ্যাবাউট দ্য হয়েছে। শ্বেতপত্র। লিসেন, ইসমাইল ভাই, হুম, হুম, শ্বেতপত্র হুম। ইজ নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে আপনি একজন আচ্ছা। সচেতন মানুষ, আপনার হুম, জানা হুম। মতে আপনি দুর্নীতির কয়েকটা কথা বলেন, ওটাকে আমি সম্মান জানাই। আমার শ্বেতপত্রের প্রয়োজন নাই, শ্বেতপত্রের ভিত্তি কি আমি জানি না, কিন্তু আপনি জনগণ হিসেবে যদি মনে করেন ওই জায়গায় দুর্নীতি হয়েছে, ওটাকে সম্মান জানানো আমার দায়িত্ব একজন রাজনৈতিক কর্মী হিসেবে। আপনি বলেন। এই যে যেমন ইয়ের কথা বলা হচ্ছে, আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হচ্ছে, ওখানে ৫,০০০ কোটি টাকা নাকি ৫,০০০ কোটি ডলার, আমার ঠিক ফিগারটা মনে নেই, বলা হচ্ছে। তারপর পদ্মা সেতুর কেলেঙ্কারির কথা বলা হচ্ছে, সেখান থেকে টাকা পয়সা সরিয়েছেন। তবে যেই কারণেই হোক, আমাদের শ্বেতপত্র তো প্রকাশিত হয়েছে, সেটা অনেক গবেষণা করে তারা আচ্ছা চিন্তা করেছেন, অনেক লুটপাট হয়েছে, সেটাও তো জনগণ মেনে নিয়েছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে আপনার সামনে আমি বলতে চাই, আমি জি। বিশ্বাস করি আওয়ামী লীগ এই দুর্নীতির সাথে যুক্ত নয়, তবে দুর্নীতি হয়েছে। আচ্ছা, সেটা কিভাবে? আওয়ামী লীগকে এই দুর্নীতির থেকে নিজেকে আলাদা করতে পারতে হবে। আচ্ছা। আমার মনে হয় আমরা মুখে টেপ লাগাইছি, বুঝছেন? আমরা এই জি, যে আপনি যে কথাগুলো বলতেছেন, আমি সম্মান জানিয়ে বলতেছি, দুর্নীতির অভিযোগ তো আছে, তার মাঝে জি, সত্যতাও আছে। জি। আই ক্যানট ডিনাই দ্য ফ্যাক্ট। হুম, হ্যাঁ, হুম। আমি গাঁজাও খাই না, অথবা আমি একজন অর্বাচীন মানসিকভাবে অপ্রকৃতিস্থ ব্যক্তিও না, আমাকে সত্য মেনে নিতে হবে। আমি কিন্তু আপনাকে আওয়ামী এটার সাথে লীগকে, একটু শেয়ার করি, আপনি আওয়ামী লীগের কথা বলছেন, আওয়ামী লীগ তো দুর্নীতি করে নাই, বা আওয়ামী লীগ কেন তাদেরকে সংশোধন করতে পারে নাই এজ এ এক দল ব্যক্তি করে আসতে হিসেবে হবে। যারা। আপনি যদি একবারের সময় আমাকে জিজ্ঞেস করেন, আমি সব উত্তর দিতে পারবো না। আচ্ছা, জি, প্লিজ, প্লিজ। ইউ হ্যাভ টু গিভ মি স্পেস, তাহলে আমি আমার মন খুলে কথা বলতে পারবো। জি, কারণ আমাকেও দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। আমি হঠাৎ করে অবশ্যই। এমন একটা কথা বলতে পারি না যেটা পরবর্তীতে আমাকে একটু জিজ্ঞেস করলে আমি সঠিক উত্তর দিতে পারবো না। আই হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ওকে। আমরা ছোট মানুষ, বাট আই হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি, দ্যাটস হাউ থিংস আর। সো হোয়াট আই ওয়াজ ট্রাইং টু টেল ইউ, যে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগকে এই দুর্নীতির অভিযোগগুলোর থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে হবে। আপনার অনুষ্ঠানের মধ্যে প্রশ্ন হচ্ছে যে আমরা কি সেটা করছি? যদি না করি, আমাদেরকে সেটা করতে হবে, এটা এক। দুই নাম্বার হচ্ছে যে, আপনার প্রশ্ন ছিল কি যে আমরা কেন দুর্নীতির জি, বিরুদ্ধে জি। ব্যবস্থা নেই নাই। ব্যবস্থা নেন। এটা ভাই খুব কঠিন প্রশ্ন জিজ্ঞেস করছেন। আমি আজকে আপনার আচ্ছা। একটা কথা বলি। জি, একটা পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন সিনিয়র ইঞ্জিনিয়ারের তুলনায় একজন, ধরেন 15-20 বছর ধরে রাজনীতি করে কিন্তু দুর্নীতিগ্রস্ত এরকম একজন রাজনীতিবিদ, দুজনের সম্পদ যদি তুলনা করেন, তাইলে ওই পানি সম্পদ মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার যে কোনো দিন ওই লোকরে 100 বার কিনা বেচতে পারবে। এটা হচ্ছে রূঢ় বাস্তবতা। আচ্ছা। এখন এরা যখন একাকার হয়ে যায়, তখন তো আপনি এদেরকে বিচার করতে পারবেন না। কারণ যে মাটি কাটবে, যে পানি সেচবে, যে সই করবে, আর যে সিদ্ধান্ত নিবে, সে যখন একাকার, আপনি বিচার করবেন কিভাবে? দিস ইজ দ্য রিয়ালিটি। এবং আপনার সাথে আমার আজকে আসার কারণটা কি? কারণ হচ্ছে, আপনি একটা উন্নত দেশে বসে অনুষ্ঠানটা করছেন, সেই দেশের যিনি সংসদ সদস্য, তার কি শক্তি আছে জি। আপনাকে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সভাপতি করার? নাই। So, ওখানে করাপশনের সুযোগ নাই। একজন সংসদ সদস্য বা একজন কংগ্রেসম্যান বা একজন সিনেটর, তিনি কি গম বা চাউল দিতে পারেন? তিনি গম চাল দিতে পারেন না, সুতরাং চুরি করারও কোনো সুযোগ নাই। কারণ নাই। ওনার একটাই কাজ, হোয়াট ইজ হিজ ওয়ার্ক? হুম, হি ইজ এ ল মেকার, উনি আইন প্রণেতা। হুম, আইন আমাদের প্রণেতা। হুম, 53 বছর 54 বছরের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে রাজনৈতিক চর্চা, তাতে করে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে সাবলীল, স্বাচ্ছন্দ্যময়, শান্ত, শব্দটা হচ্ছে শান্ত, আপনার ঘরে টাকা আছে কিন্তু শান্তি নাই,
এটা তো উন্নয়ন না। আপনার এই কথার সাথেই আমি আপনার ঘরে একটা কথা বলি, আপনার ধরেন স্ত্রী ধরেন সুখী আমি হন, এটা তো আপনার এই উন্নয়ন না কথার ভাই। সাথে রাইট রাইট আপনার কথার সাথে আমি একটু যোগ করি, সেটি হচ্ছে এখানেও দেখা যায় যে হ্যাঁ, বিভিন্ন কমিউনিটি দেখতে পাচ্ছি যে তাদের এমপি কে ডাক দেন, এমপি কে ডাক দিলেই চলে আসে, মন্ত্রীকে ডাক দিলেই চলে আসে। আমি বললাম এটা কিভাবে রে সম্ভব ভাই? এমপি মন্ত্রীর কি কাজ নেই? ওনার কোনো ব্যস্ততা না? ওনারা তো পার্লামেন্টে যাবে, শুধু আইন প্রণেতা হিসেবে কাজ করবে, আর কারেক্ট, এলাকার সমস্ত কাজ ওইটা কারেক্ট। প্রতিনিধিরা করবে, ওখানকার যে ডিপার্টমেন্ট গুলো আছে তারা করবে, এগুলো তো ব্যাপারে ওনাদের কোনো সে নেই, ওনাদের কোনো ভূমিকাই নেই। সো ওনারা ওই পার্লামেন্ট না থাকলে ওনারা বেকার এক ধরনের। আপনি ধরেন তত্ত্বাবধায়ক সরকার সংস্কার করতেছে, কি সংস্কার করে ভাই? আপনি মনে করেন আমার আমার আওয়ামী লীগের বহু প্রথিতযশা আইনজীবী, একেবারে সক্রিয় রাজনীতিতে বড় নেতা, বিএনপিতে অনেক প্রতিষ্ঠিত প্রথিতযশা আইনজীবী সক্রিয়ভাবে বিএনপি রাজনীতি করে। কেউ কোনোদিন একবার বলছে যে আমরা আমরা সংসদ সব গম দেওয়ার জন্য না? কেউ কোন বলো না। সংসদ নিজের থেকে বলছে যে আমরা স্কুল কলেজের সভাপতি নিয়োগ করা এটা আমাদের কাজ না? ইয়েস। দুর্নীতি ঠেকাবেন নাই। কোথেকে? A parliamentarian is supposed to formulate, form, and propose laws. They are supposed to be members of oversight committees which will actually come up with ideas and proposals for upcoming law formation. এটাই তো বাস্তবতা। ইয়েস। So, আমরা যে কথা বলতেছি আপনি আমার কথার মাঝে খুঁজে পাবেন যে এত দুর্নীতি কেন। জি জি জি, বুঝে অনেক গেছি। এমপি আছে টাকা খায় না, কিন্তু তার নিচেরটা তো খায় ভাই। হুম 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 হুম। আপনি টাকা খাওয়ার জিনিসটা এমপির কাছে রাখলেন কেন? যে আপনাকে রাতের নিশ্চিন্ত ঘুমের জায়গা তৈরি করে দিবে, সে কেন গম চাউল কাবিটা টিয়ার স্কুল কলেজ গুলা করবে? ভাই আমি বিব্রত বোধ করি, বুঝলেন? আই এম টেলিং ইউ। এবং গুড এটা যদি গুড হতো গুড সাজেশন। তাহলে সমাজের সত্যিকার জ্ঞানী শিক্ষিত মানুষ যারা মানুষের জন্য কথা বলে, আইন প্রণয়নের চিন্তা করে, একটা সংবেদনশীল একটা প্রগতিশীল সমাজ গড়ার চিন্তা করে তারা নির্বাচন করতে পারতো, জিতে আসতো। তাইলে ওই 50 কোটি টাকা খরচ করে নির্বাচন জিতে আবার 50 কোটি টাকা মানুষের কাছ থেকে রক্ত শোষণ করে উঠায় নেওয়ার ব্যাপারটা থাকতো না। মানে আপনি 50 কোটি টাকা বিনিয়োগ করছেন, জেতার পরে আপনি 500 কোটি টাকা উঠাই নিলেন, এই ব্যাপারটা থাকতো না যদি আপনি নির্বাচনটাকে নির্মোহ করতে পারতেন। প্রবলেম হচ্ছে একজন এমপি হওয়ার জায়গায় একজন মোহের অনেক জিনিস রয়ে গেছে, এটা তো হওয়ার কথা না। ইয়েস। একজন এমপি মানে ওই আপনি এলাকার সমস্ত কিছুর মালিক তিনি। দিস ক্যানট বি। সমস্ত। ওয়াই? উনি মানুষের ম্যান্ডেট গ্রহণ করেছেন, উনি দেশ গড়ার চিন্তা করবেন, সংসদে কথা বলবেন, যেটা আপনি একটু আগে উদাহরণ দিলেন। তিনি বলবেন যে আমার এলাকায় অমুক অবাকা মেয়ের উপরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল, আমি চাই অ্যাসিড নিক্ষেপের যে শাস্তি সাজা সেটা পরিবর্তিত হয়ে আরো জোরালো একটা সাজায় রূপান্তরিত হোক। তিনি সংসদে যে বলবেন যে আমার এলাকার 15 জন লোক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, আমি চাই যে মাননীয় সড়ক মন্ত্রী মহোদয় এবং সড়ক বিষয়ক যে সংসদীয় কমিটি আছে তার মাধ্যমে আরো কঠিনতর সড়ককে নিরাপদ করার জন্য আইন প্রস্তাব করা হোক, আমরা ভোট দিয়ে পাশ করতে চাই। তিনি তার এই বিশ্বাসের জায়গা প্রত্যেক সংসদ সদস্যের কাছে যে বোঝাবেন যে ভাই আপনি আপনার সমর্থন দেন, আমরা একটা সুন্দর দেশ করি। দ্যাট শুড হ্যাভ বিন দ্য থিং। কিসের সংস্কার ভাই? আপনি একজন মানুষ প্রধানমন্ত্রী, একই মানুষ সংসদের নেতা, একই মানুষ দলের সভাপতি, একজন মানুষ মন্ত্রী, তিনি আবার একই সাথে কি বলে যে দলের কোন একটা গুরুত্বপূর্ণ সম্পাদীয় পদে আছেন। এভাবে করে কি আসলে হয়? সম্ভব কিনা, ইফ ইউ আর এটা এটা সিরিয়াস এই দুঃখটা, ক্যান ইউ ডু ইট লাইক দ্যাট? এই দুঃখটা আমারও দীর্ঘদিনের। যে একজন যদি এত কিছু, আবার এইটাও আছে, একজন এলাকার উনি মন্ত্রী, ওনার ওয়াইফ আবার এমপি, ওনার ছেলে আবার ছাত্রলীগের ইসমাইল ভাই কথা সভাপতি, কেটে যাচ্ছে, ওনার আমি শুনতে পারছি না পরিষ্কার ভাবে। এরকমও আছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন? হ্যালো, মুন্না, আমার কি হলো রে? হ্যালো। ইসমাইল ভাই কথা কেটে যাচ্ছে। আমার এখন এখন শুনতে পাচ্ছেন? এখন কথা যাচ্ছে, এখন কথা যাচ্ছে, এখন মুন্না আমার কি হতে পারে? এইরকমও আছে যে একজন এমপি, তার ছেলে আবার সভাপতি, কথা ছাত্রলীগের কথা কেটে যাচ্ছে সভাপতি। ইসমাইল ভাই। হ্যালো, হ্যালো। বস আপনার অডিও হ্যালো। ঠিক আছে, বস আপনার অডিও ঠিক হ্যাঁ। আছে, ভাইয়ের আমি তো ওখানে শুনতে একটু পারছি না উনি কি বলছেন।
ইন্টারনেট স্লো থাকাতে অনেক সময় আটকে যাচ্ছে আর কি, আর কিছু না, আপনার কি বাকি সব ঠিক ক্লিয়ার আছে আছে। ওখানে একদম? আপনি হ্যালো, 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 হ্যালো। আচ্ছা, তাহলে আমার কি হতে পারে, শুনতে পাচ্ছেন না না? ভাইয়া তাহলে একটু উম, কাইন্ডলি, ভাইয়া একটু কাইন্ডলি বের হয়ে আবার আসলে মনে হয় ভালো হবে ওকে, আর কি। আইল ডু দ্যাট। আপনি আরেকবার ঢোকেন, আমি দর্শকদের সাথে কথা বলি। জি, প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা কমেন্টস গুলো মুন্না একটু দেখি। আপনারা একটু লাইভটি শেয়ার করে দেবেন এবং যারা যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অতিথি রাশেক রহমান। খাইরুল ইসলাম লিখেছেন 100 পণ্যের উপর কর আরোপ করা হয়েছে, এই সম্পর্কে কিছু বলুন। ঠিক আছে, কর আরোপ, কর আরোপ, কর আরোপ, মুন্না কর আরোপ বিষয়টা আসবে। কর আরোপ, কর 100 পণ্য, 100 পণ্য, হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে খাইরুল ইসলাম। তারপরে হচ্ছে হজ অবরল, ছাত্ররা এমন একটি দেশ উপহার দিল, বাড়ি থেকে বের হলে মা বলছে বাবা সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসিস। খুবই দুঃখজনক এটা। হজ অবরল, আপনাকে ধন্যবাদ, আপনি যেই হন না কেন। সুমন মন্ডল, দলে ত্যাগী নেতাদের কোনো স্থান হয়নি, এগুলো সত্য। পরিবার পরিজন টাকা পয়সায় পজিটিভ, অপরাজনীতির ফসল। ঠিক আছে, ধন্যবাদ। রাজনীতি দেখেছেন, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এইরকমই। মোহাম্মদ নুরুজ্জামান তিনি লিখেছেন তার মানে নমিনেশন বিজনেস হয়েছিল, ধোকা দিয়েছিল জনগণকে। হ্যাঁ, এক ধরনের নমিনেশন বিজনেস আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ চলে আসছে, এটা হয়ে থাকে। ফজাইল শামীম শামীম তিনি লিখেছেন তৃণমূলের ত্যাগীদেরকে অবমূল্যায়ন করা, হাইব্রিড অনুপ্রবেশকারী সুবিধাবাদীদের দৌরাত্ম্য ছিল, যার ফলে ত্যাগীরা কোণঠাসা হয়ে যায়, এই জন্য ত্যাগীরা সক্রিয়ভাবে মাঠে ছিল না। ধন্যবাদ আপনাকে। তারপরে আরেকটি কথা বলুন, তারপরের কমেন্টস আমরা একটু দেখতে চাই। সোমা তিনি লিখেছেন মন্দেরও ভালো আছে, 5ই আগস্ট না ঘটলে দুর্নীতিবাজদের শিক্ষা হতো না, আর রাজাকারদের মুখোশ প্রকাশিত হতো না। খুবই ভালো কথা বলেছেন। সুপ্ত 71পন্থী জনগণ জেগে উঠতো না। ঠিক আছে, ভালো কথা, আপনাকে ধন্যবাদ সোমা। আচ্ছা, রাশেক ভাই, এখানে অনেক আমরা কিছু কমেন্টস পড়েছি। কেউ বলেছে 100টি পণ্যের উপর 100% কি ট্যাক্স বসানো, এই যে 100 পণ্যের উপর কর আরোপ করা হয়েছে, এই সম্পর্কে কিছু বলবেন? তারপরে হচ্ছে আমাদের আহ, যে আমাদের সম্মানিত উপদেষ্টা যারা আছেন তাদের সম্পদের হিসাব দেওয়ার কথা অনেক আগে বলা হয়েছিল, কিন্তু সেই সম্পর্কে এখন আর আমরা কোনো শব্দ শুনতে পাচ্ছি না। এই দুইটা বিষয় দিয়ে আপনি একটু শুরু করবেন প্লিজ। না, আমি তো আপনাকে বললাম, আমি জাস্ট একটু এই কথাটা একটু একটু শেষ করে আসা দরকার, বুঝলেন? একটু একটু শেষ করে, কিছু মনে জি করবেন না। প্লিজ, মানে আমি প্লিজ। বলতে চাচ্ছি কি যে যিনি নির্বাহীর সর্বশীর্ষে থাকবেন, যিনি প্রধানমন্ত্রী, মানে আগামী দিনের কথা বলছি, তিনি একই সাথে প্রধানমন্ত্রী, সংসদীয় দলের নেতা, একই সাথে দলের সভাপতি যদি হন, তাহলে দলের বা দেশের ক্রান্তি লগ্নে যেখানে যেই রোল প্লে করার কথা সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, ওই জায়গায় কি আপনি কোনো সংস্কার দেখছেন? কেউ কি কিছু বলে, বলবে না না তো। না 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 না, কোনো সংস্কার নাই। আপনি একজন মন্ত্রী, আপনি একই সাথে দলের আহ, আপনি সাধারণ সম্পাদক হতে পারেন, আপনি দলের আহ, যে কোনো একটা বিষয় ভিত্তিক সম্পাদক হতে পারেন, কিন্তু আবার মন্ত্রীও। এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তো এগুলো তো সংস্কারের জায়গা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সংস্কার আসলে, আমি এই প্রথম যেটা বললাম যে মেম্বার অফ পার্লামেন্টকে গম চাল থেকে বের না করলে দেশ ঠিক হবে না। আর যাই হোক, ইয়েস। আপনার অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে দেশ ঠিক করা। হুম, হুম, হুম। সংসদস্য স্কুলের কলেজের কোনো কমিটিতে থাকবেন না, এবং কোনো সভাপতি নিয়োগ দিবেন না, নিজ সভাপতি হবেন না। উনি আচ্ছা, সমাজের একজন আচ্ছা। সম্মানী মানুষ হবেন, জ্ঞানী মানুষ হবেন, নিবেদিত মানুষ হবেন। তিনি কোনো অর্থ আয় করার সম্ভাবনা নাই জেনেই তিনি সংসদ সদস্য নির্বাচন করবেন। ইয়েস। তার বেঁচে থাকার জন্য বেতন লাগে, তাকে একটা বেতন দেওয়া হবে যেখানে তিনি সম্মানজনক জীবন যাপন করতে পারবেন সংসদ সদস্য থাকার সময়। এবং যদি তিনি আর সংসদ সদস্য না হতে পারেন পরবর্তী সময়ে, আর যাই হোক, সমাজের একজন সম্মানী মানুষ, আইন প্রণেতা, বিনা চিকিৎসায় মারা যাবেন বা না খেয়ে মারা যাবেন, সেটা তো হয় না। তাকে একটা পেনশন দেওয়া যেতে পারে, যেটা বিশ্বের অনেক দেশেই আছে, টু প্রোটেক্ট হিজ ডিগনিটি। যখন একটা মানুষের ডিগনিটি রক্ষা করবে, তখন একটা মানুষ চুরি করার চিন্তা কম করবে। ইয়েস। এটা আমি মনে করি। হ্যাঁ, এটা গেল। আর যেটা বললাম যে একই সাথে বহু পদ, এরা তো এরকম অনেক কিছু আছে। এখন আপনি যেটা বললেন যে বিভিন্ন পণ্যের উপর কর আরোপ করা হচ্ছে, অবশ্যই এটা নিন্দনীয়। এই অর্থনীতি স্থবির হয়ে গেছে 5ই আগস্টের পরে, মানুষ এমনি চলতে পারছে না, সেখানে আপনি আরো কর দিয়ে এই মানুষগুলাকে বাঁচিয়ে রেখে হত্যা করার ব্যবস্থা করছেন। টু ডাই ইনস্ট্যান্টলি ইজ বেটার
টু ডাই ওভার হান্ড্রেডস অফ ইয়ার্স অর হান্ড্রেডস অফ ডেজ। প্রতিদিন তিলে তিলে মারা যাওয়ার থেকে একদিনে মারা যাওয়া অনেক ভালো। তো এই যে আজকের এই অর্থনৈতিক বিপর্যয়ের সময় যে করার হবে, আমি মনে করি এটা তিলে তিলে হত্যা করার সামিল হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা কি জিজ্ঞেস করেছিলেন আপনি? আরেকটা কথা আপনার সাথে আমি একটু অ্যাড করি। আপনি যে বলছেন একজন আইন প্রণেতার সম্মানজনক জায়গা যদি নিশ্চিত করা যায়, তার স্বাভাবিক চলাচলের জন্য তিনি একটা স্যালারি পাবেন। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পরাজিত প্রেসিডেন্ট যিনি, পরাজিত হয়েছেন যিনি, কমলা হ্যারিস, তিনি কোন ইউনিভার্সিটিতে জয়েন করবেন এখন সেটা খোঁজা হচ্ছে, এবং ইয়েস। ইউনিভার্সিটি গুলো চেষ্টা করছে তাকে কোন ইউনিভার্সিটিতে কাজে লাগানো যায় সেই জিনিসটা। শোনেন, এই জিনিসটা তৈরি হতে হবে আর কি। কমলা হ্যারিস কেন, উইনস্টন চার্চিল যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন, তার জীবনের উপরে একটা ডকুমেন্টারি, সেখানে আপনি গেলে আশ্চর্য হবেন যে সাবেক মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ তিনি কমেন্ট্রি দিচ্ছেন, তার ওপিনিয়ন দিচ্ছেন, এবং এটা বিনা পয়সায় না, এটা একটা প্রফেশনাল জায়গা থেকে। অর্থাৎ তিনি হি ডিড রিসার্চ অন উইনস্টন চার্চিল। Yes. তার কাছে যে বুমটা ধরা হচ্ছে, অডিও বুম, বা তার সামনে যে ক্যামেরাটা ধরা হচ্ছে, ইটস নট বিকজ হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইটস বিকজ হি ইজ এ নলেজেবল পার্সন অ্যাবাউট উইনস্টন চার্চিল, এবং সেটার থেকে সে জীবিকা আয় করছে। এখন তার প্রয়োজন আছে কিনা আমি জানি না। 1990-এর দশকে সিনিয়র জর্জ ডব্লিউ বুশ যখন রাষ্ট্রপতি হন, তখন তার ডিসক্লোজ সম্পদের পরিমাণ ছিল $37 মিলিয়ন। তার সন্তান তো আর গরিব হয়ে যায় নাই, তার ওই টাকার দরকার নেই, কিন্তু এটা একটা চল যে আমি রাষ্ট্রপতি থাকি যাই থাকি, আমি একটা আমার জীবিকা নির্বাহ করার একটা পথ আমি খুঁজে বের করব। অনারিয়ামটা সে পাবে, সম্মানিটা সে পাবে। অনারিয়াম পাবে, সে কনসালটেন্সি করবে, সে শিক্ষকতা করবে, সে ভাষণ হ্যাঁ, দিবে, হ্যাঁ, সে হ্যাঁ। সে বিভিন্ন ফান্ড রেজিং করবে, এটার মধ্যে দিয়ে সে জীবনে তার কন্ট্রিবিউশন চালিয়ে যাবে, এই তো। এখন এই জি, কালচারটা জি। তো তৈরি হয় নাই ভাই, এটা তো আপনিও জানেন, না, না, এটা আমিও এটা জানি। খুবই হ্যাঁ, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমার কথা ভালো লাগবে না অনেকের, হুম, হুম, বাট হারানোর কি আছে ভাই, সবই তো হারাইলেন। না, দেশটাই যেখানে হুম, অসুস্থ হয়ে গেছে, দেশটাই যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে আমি আমার জিভ ধরে রেখে কি করব, কাকে খুশি করার জন্য? আচ্ছা। এখন একজন আজকে প্রশ্ন আমি, লিখেছে, আপনার কাছে জানতে চায় আরেকটি কথা কি আমি আপনি কিছু বলতে চান, কিছু বলতে চান, শেষ করতে চান এটা? হ্যাঁ, আমি একটা লাইন শুধু বলতে চাই। জি। আমি বিএনপি যারা করেন, তারা বিএনপি করছেন, করবেন, রাজনীতি করবেন। আওয়ামী লীগ তো অবশ্যই আমার ভাইয়েরা, আমার মুরব্বীজনরা করেন, করবেন। মনের কথা বলি, বাংলাদেশের রাজনীতি নাই, রাজনীতি ফিরায় আনতে হবে। এবং এটা শুধু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপার না, বাংলাদেশে অনেকদিন ধরেই রাজনীতি নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটাকে স্বাধীন করে দিয়ে যাওয়ার পর থেকে রাজনীতি ছিল না, এটা বাস্তবতা। ভোট দেওয়া, নির্বাচন করা, মন্ত্রী হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, রাষ্ট্রপতির শপথ গ্রহণই শুধু রাজনীতি না। যেই রাজনীতি আমরা বইয়ে পড়ি, সেই রাজনীতি নাই। সেই রাজনীতি ফিরায় না নিয়ে আসলে বাংলাদেশটা বাঁচবে না। সেই অবস্থায় হয়েছে। আপনি বুকে হাত দিয়ে যে কোনো মধ্যবিত্ত মানুষকে জিজ্ঞাসা করেন, সে চায় কিনা যে তার সন্তান এই দেশে থাকুক। সে নিশ্চিন্ত না, সে স্বস্তিতে নাই। রাজনীতি ফিরায় নিয়ে আসলে প্রত্যেক মা, প্রত্যেক বাবা তার ছেলে মেয়েকে মন থেকে চাবে ওই দেশে থাকুক। আজকে সঙ্গতি নাই, সুযোগ নাই বলে দেশে আছে, কিন্তু রাজনীতি নাই ভাই। রাজনীতিকে ফিরে আনতে হবে, না, এটাই বেশ বাস্তবতা। বেশ কিছু পরিবর্তনের কথা আপনি বলেছেন, যে ওই যে আমাদের স্থানীয় সরকারের যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে মার্কা যখন হয়ে গেছে তখন কিন্তু ডিভিশনটা তৈরি হয়ে গেল। তারপরে হচ্ছে যে একটা আইন প্রণেতার একটা সম্মানজনক জায়গায় তাদের অবশ্যই থাকতে হবে, এবং তারা সম্মানিত মানুষ, তাদের পরবর্তীতে একটা সম্মানজনক জায়গায় তাদেরকে স্থান, কিন্তু সেরকম যোগ্য লোক তো আমাদের পার্লামেন্টে যায় না। তো ওই চর্চাগুলো যদি থাকতো তাহলে এটাও একটা কাজে আসতো আমাদের। এখন আমাদের না, আ- আপনি ভাই, আই এম সরি, আমি ইন্টারাপ্ট করতেছি। জি, জি, প্লিজ। ইংরেজির অধ্যাপক মঞ্জুরুল ইসলাম জ্ঞানী মানুষ। জি, 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 জি। আমাদের অনেক প্রফেসর এমিরিটাস আছেন, সারা দেশে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, কিন্তু ভাই যেই নির্বাচনটা করতে কোটি কোটি টাকা লাগে, সেই নির্বাচনে তো আপনি ওই যোগ্য লোককে পাবেন না। যোগ্য লোক নাই, এটা সঠিক না। আপনাকে নির্বাচনটাকে কেটে ছেটে এমন একটা জায়গায় আনতে হবে যেখানে যোগ্য লোক যাবে নির্বাচন করতে। Yes.
আপনি ভাই চিরকাল সততার সাথে শিক্ষকতা করে রিটায়ার করছেন, আপনি কি ভাই আপনার পেনশনের টাকা দিয়ে নির্বাচন করবেন? এটা হয় নাকি? আপনি কামালা হারিসের কথা বললেন, তো কামালা হারিসকে আমরা জিজ্ঞেস করতে পারি উনি নির্বাচনে পকেটের কয় টাকা খরচ করছে। শিওর বড় বড় ব্যবসায়ীরা তাকে টাকা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে টেসলার মালিক, স্পেস এক্স এর মালিক ইলন মাস্ক টাকা অর্থ দিয়েছে। বাট ডোনাল্ড ট্রাম্প ইজ এ ভেরি রিচ ম্যান হিমসেলফ, বাট ডিড হি স্পেন্ড হিজ ওন মানি? উনি ধর্নার, উনি কি নিজের টাকা খরচ করছেন? করেন নাই। না টাকা না না না, লাগবে, ওই নির্বাচন করতে টাকা লাগবে, প্রচার করতে টাকা লাগে, মানুষ কাছে যাইতে ফান্ড টাকা রাইজ লাগে। করে, ফান্ড রাইজ ইয়েস, করে, ফান্ড রাইজ করে। আপনি ফান্ড রেজিং কি উৎসাহিত করছেন? নির্বাচন কমিশনকে যে জিজ্ঞেস করেন, আপনার এই আগের যে নির্বাচন কমিশনার গুলা ছিল তাদের জিজ্ঞেস করেন যে কি করে গেছেন আপনারা? আপনি কি আইন করে ফান্ড রেজিং কে উৎসাহিত করছেন? আপনি কি বলছেন যে আপনি সৎভাবে ট্যাক্স দেওয়া টাকা দিয়ে ফান্ড রেজ করে আপনি হাজার কোটি টাকা খরচ করেন, কোনো অসুবিধা নাই? টাকা খরচ করতে অসুবিধা কোথায়? টাকা খরচ হবে, কিন্তু সেটা হতে হবে সাদা টাকা। আপনার 10 কোটি সাপোর্টার আছে, 10 কোটি সাপোর্টার যদি আপনাকে 1,000 টাকা করে দেয়, তাহলে কত হচ্ছে ভাইজান? দশ অনেক হাজার করে টাকা, নেন। অনেক। হোয়াটস রং উইথ দ্যাট? যদি সেটা সাদা ট্যাক্স দেওয়া টাকা হয়। আপনি তো ফান্ড রেজিং এর টাইম করতে পারেন নাই। আপনি তো পারে নাই। নিজের ছায়ার সাথে নিজে খেলা করতেছেন। আপনি বলছেন 25 লাখ টাকা, কোথায় কোন লোক 25 লাখ টাকা খরচ করে সংসদ নির্বাচন করে? আপনি এটা তো তো দেশ ও জাতির সাথে প্রতারণা, আপনি প্রহসন প্রতারণা, করতেছেন, প্রতারণা, পঞ্চকতা প্রতারণা, করতেছেন। প্রতারণা, প্রতারণা। 25 লাখ টাকা দিয়ে, হ্যাঁ, নির্বাচন হবে বা করতে পারবে সে? বা শুনেন, করলেও সে কিভাবে করবে? ব্রিটিশ আমেরিকান টোবাকোর মতো একটা বড় কোম্পানি বা ইউনিলিভারের মতো একটা বড় কোম্পানি অথবা বাংলাদেশি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের একটা এমডি যে মাস শেষে বেতন পায় 20 লাখের বেশি, কথার কথা বলতেছি, হ্যাঁ, আমি না জেনে হুম, হুম, বলতেছি, ওনারা হুম, শুনলে ক্ষমা করবেন আমাকে, হুম, তার মাসিক জীবনধারার খরচ তো কমপক্ষে 10 থেকে 11 লাখ ধরে নিতে পারেন, কারেক্ট? হুম, হুম, হুম। সেখানে আপনি নির্বাচন করতে যাবেন, 3 মাস নির্বাচন করবেন, কিন্তু আপনার খরচ হচ্ছে 25 লাখ। এটা কি ফাইজলামি? জাতির সাথে ফাইজলামি করেন? সো এই ফাইজলামি বন্ধ করতে হবে। এবং আরেকটা কথা আপনাকে বলি, আমরা যখন একটা নির্বাচনে নিজেরা নিজেরা আসো খেলা খেলি, মানে পিস্তল দিয়ে গোলাগুলি করি, মানে পানির পিস্তল, সরি, মানে গুলির পিস্তল না, ভুল বুঝবেন না, ওয়াটার গান, যখন নিজেরা নিজেরা নির্বাচন করতে গেলাম, সেটাও আরেকটা কারণ। কারণ যেই পরিমাণ ক্ষোভ তৈরি হয়েছে, আমি আজকে আপনাকে একটা উদাহরণ দিই। 4 আগস্ট আমার রংপুরের মিঠাপুরে 2টো বাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়েছে। আমি তো মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জাতির জনকের কন্যা, তিনি আমাকে নৌকা দিয়েছেন। আমি খুব সৌভাগ্যবান, নিজেকে খুব সম্মানিত বোধ করি। এবং আমার বাড়ি আগুন দিছে, দেখ, অসুবিধা নেই। যারা স্বাধীনতা বিরোধী, যারা গণতন্ত্র বিরোধী, যারা মানবতা বিরোধী, তারা আমার বাড়িতে আগুন দেয়, অসুবিধা নেই ভাই। আল্লাহ 2 হাত পা দিছে, আবার সব ঠিক হবে ইনশাল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে নিজেরা নিজেরা খেলি, যিনি আমার এলাকা থেকে এমপি হইলেন স্বতন্ত্র, যাকে আমার দলের ভিতর থেকে অনেক নেতা বাতাস দিল, বিভিন্ন রকম চক্রান্ত করে জেতানোর ব্যবস্থা করলো, তার বাড়িতে আগুন নাই কেন? এই প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন আমার একার না, এই প্রশ্ন তো 300 সংসদীয় আসনে সবার। সো আমরা যে ক্ষমতাটা নাই, বা আমরা যে দেশের দায়িত্বে নেই, ক্ষমতা শব্দটা খারাপ, দায়িত্বে নাই, সেটার পিছনে সব আমরা ঠিক করছি, এটাই কি ব্যাপার আসলে? আমরা 2024-এর 7ই জানুয়ারির আর নির্বাচনও একটা কারণ। আর ইসমাইল ভাই, আপনি অনেক ধরনের ভালো ভালো অনুষ্ঠান করছেন, আমি উই ওয়ার অলওয়েজ এন্টারটেইনড, স্পেশালি আপনি যখন এটিএন বাংলায় ছিলেন। আমি আপনারা জিজ্ঞাসা করি, উঠতি বয়সের 2 যুবক পাশাপাশি বাড়িতে থাকে, তাদের সামনের বাড়িতে অসম্ভব অপ্সরা সুন্দরী নারী, শব্দটা ব্যবহার করলাম, অসম্ভব মানে চিন্তাও করা যায় না, অতুলনীয়। তো এই 2 উঠত যুবক কি ঢিল মারবে না সুন্দরী মেয়ের বাড়ির চালে? বা চিঠি চালাচালি করবে না? বা আধুনিক যুগে চেষ্টা একটু ফোন করবে, নাম্বারটা জোগাড় করে একটু হোয়াটসঅ্যাপে একটু কথা বলা, যে আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার সাথে কথা বলতে চাই, একটা সময়কে একটা স্বপ্ন তৈরি করা, যে জীবনটা, হ্যাঁ? তো যে কোনো ভালো জিনিস, যে কোনো সুন্দর জিনিস, যে কোনো সম্ভাবনাময় জিনিসের প্রতি মানুষের লোভ থাকে। চক্রান্ত তো হয়েছে, অবশ্যই চক্রান্ত হয়েছে, কিন্তু সেই চক্রান্ত ঠেকানোর কাজটা কার ছিল?
আমি যদি এতই ভালো ব্যবস্থাপনায় পটু হয়ে থাকি, তাহলে যারা আমার ভ্যানগার্ড হওয়ার কথা, যারা আমাকে মাঠে ময়দানে এই চক্রান্তের খবর দিব, তারা কি ঘুমাচ্ছিল? ওই যে 90-এর দশকে একটা বিজ্ঞাপন ছিল, নাকে তেল দিয়া ঘুমান, তারা কি নাকে তেল দিয়া হুম হুম ঘুমাইতেছিল হুম ভাই? হুম। এটাও কি এই একটা প্রশ্নগুলো ব্যর্থতা করতে মনে হবে। করেন? গোয়েন্দা ব্যর্থতা এক ধরনের? এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে প্রমাণ করে দিয়েছেন যে যখন একটি দল সংঘবদ্ধ থাকে, তখন সেই দলের তৃণমূল গোয়েন্দা সংস্থার থেকেও বেশি গোয়েন্দা তথ্য দিতে পারে। কারণ সে মানুষের ঘরে ঘরে, মানুষের মনে, মানুষের হৃদয়ে, মানুষের জীবনধারার পাশে দাঁড়িয়ে থাকে। ইটস এ কোয়েশ্চেন অফ কানেক্টিভিটি। তার মানে কোন এক জায়গায় আমাদের সংযুক্ত নষ্ট হয়েছিল, নাহলে আমরা চক্রান্ত টের পাইলাম না কেন? Yes. এখন প্রশ্ন হচ্ছে, আমাদেরকে বলা হয় বাইরে এসব আলাপ করেন না। এখন আপনি যদি আমাকে একটা কথা জিজ্ঞেস করে ফেলেন, আমি তো আর চুপ করে থাকতে পারি না, আমাদের উত্তর দেওয়া লাগে। কারণ দিনের শেষে আমি তো মানুষ, এবং এই প্রশ্নের উত্তরগুলো তো আমরা পাই নাই, পাচ্ছি না, আপনিও পাচ্ছেন না। তো আমরা যাই হোক, আমরা কিছু কথা শুনতে পেয়েছি আপনার কাছে, এটাও ভালো লেগেছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কর্মসূচি, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে। তবে একটা কথা আপনাকে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে, আন্দোলনের সমন্বয়ক যারা, তারা কিন্তু নির্বাচনের পক্ষে নাই, নির্বাচন চায় না, এবং তারাই কিন্তু আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে। কাজে এই ছাত্রদের কথার কথা আমি বাইরে শুনতে গিয়ে পাচ্ছি না। আহ, কথা ভেঙে যাচ্ছে। তাই, হ্যালো, আহ, আচ্ছা, আপনিই বলে যান, আপনিই বলে যান। না, কিভাবে হবে তাহলে? মুন্না সাহেব, মুন্না, আমার কথা কি শুনতে পাও? আমরা যদি একটু আবার কমেন্টস গুলো একটু দেখি, তাহলে। মুন্না, তুমি কমেন্টস গুলো একটু দেখাও। ওকে আছে না? আচ্ছা, ঠিক আছে। ফজাইল শামীম, তৃণমূলের ত্যাগী নেতাদেরকে অবমূল্যায়ন করা, হাইব্রিড অনুপ্রবেশকারীদের হ্যাঁ, এটা একবার পড়েছি। কোণঠাসা হয়ে যায়, এই জন্য ত্যাগীরা মাঠে সক্রিয় ছিল না। ঠিক আছে, রাশিক ভাইও সেই কথা বলছিলেন যে তৃণমূলের সাথে আরো তাদের যে শামীমা সোমা লিখেছেন, তিনি ফুলকপির দাম চাষি পায় 50 পয়সা, সেই ফুলকপি ঢাকায় 40 টাকা। এখানে দুর্নীতির ব্যাখ্যা করেন, এই দুর্নীতি কি হলো? কি যে অবস্থা, এটা কি করা? ফুলকপি, ফুলকপি নাকি, হ্যাঁ, যে ভাই নিজের এলাকা হিন্দু পাড়া হওয়ার কারণে কোনো উন্নয়ন করেনি, পাশের মুসলিম পাড়াও ঠিকই উন্নয়ন হয়েছিল। ও হচ্ছে, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এটা কিছু একটা হয়েছে। রাশিক ভাই কি আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন? না ভাই, নিজের এলাকা হিন্দু পাড়া। হ্যাঁ, নেক্সট আমাদের রাশেক ভাই, খুব ভালো কথা, ভালো 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 কথা আসছিল আপনার কাছ থেকে। জি জি জি, এবার কি শুনতে পাচ্ছেন রাশেক ভাই? প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা, তিনি যুক্ত হয়েছেন এবং খুব ভালো কথাই বলছেন। রাশেক ভাই একজন সাদা মনের মানুষ ও বাস্তব সত্যি কথা বলছেন। ধন্যবাদ আপনাকে, সাইফুল ইসলাম। রাশেক ভাই যদি একটু কাইন্ডলি যুক্ত হতে পারেন খুবই ভালো হয়। আমাদের আম জনতা, শেখ পরিবারের কোনো সদস্যকে দিয়ে এদেশে আর রাজনীতি হবে না। আওয়ামী লীগের নেতৃত্ব শেখ পরিবার বাদে কোনো ক্লিন ব্যক্তির হাতে দেওয়া উচিত। আচ্ছা, ঠিক আছে, আম জনতা, ধন্যবাদ আপনাকে। আপনার, হ্যাঁ রাশেক ভাই, তো জি আমাকে কি এখন শুনতে পাচ্ছেন? জি, এখন পরিষ্কার। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, এটি খুবই ভালো লেগেছে। এই যে হ্যাঁ, এগুলো আপনার দলে বা আপনার জুনিয়র যারা আছে তাদের মধ্যে আপনারা নিশ্চয়ই এই কথাগুলো তো বলেন। আজকে এখানে বলছেন, আমাদের আমারই খুব ভালো লাগছে যে নির্বাচন কমিশনে আসলে কি সংস্কার হওয়া উচিত, কি হওয়া উচিত আমাদের নির্বাচন কমিশনের যে সংস্কার কার্যক্রমে। জি প্লিজ। আচ্ছা, হ্যাঁ, এখন যদি নির্বাচন প্রশ্ন কমিশন তো, জি শুনেন, নির্বাচন কমিশন আমরা টিভিতে যখন কথা বলতাম তখন একরকম দেখতাম, একভাবে কথা বলতাম, আমাকে আমার দায় নিতে হবে। হ্যাঁ,
হুম, হুম। যখন আমি নিজে নির্বাচন করতে গেলাম তখন তো প্রধান নির্বাচন কমিশনারকে আমি নিজে সামনাসামনি কথাবার্তা তার কর্মকাণ্ড দেখলাম, আমার মনে হলো হিজ এ জোকার এন্ড নাথিং এলস, হিজ এ জোকার। আহ, এন্ড অনেস্টলি স্পিকিং, অল আদার কমিশনার্স ওয়ার অলসো জোকার্স, উন্নত মানের জোকার আর কি। মানে স্যুটটাই পরে, লেখাপড়া জানে, পুলিশের সেলুট নেয়, পতাকা উড়ায়, গাড়ি নিয়ে ঘুরে, এই মানে জোকার তো আচ্ছা, তো সার্কাসে পাওয়া যায়, এই জোকার হ্যাঁ, নির্বাচন কমিশনে পাওয়া যাইতো। হ্যাঁ, এইটার সমাধান কোথায়? এই যে জোকার বিভিন্ন জায়গায় যখনই যে কেউ কোনো পদে আসে, আমাদের উপদেষ্টা মন্ডলীর অনেক সদস্য যখন এখন পদে এসছেন, শুনেন, বোঝা গেল আপনার যে অনেক না, তারা নাথিং। আপনার অনেক দর্শক আমার কথা পছন্দ করবে না। না, দর্শক পছন্দ করছে, আপনি প্লিজ বলুন। হ্যাঁ, মানে এই জোকার বাদ দিয়ে সঠিক লোক সব জায়গায় বসিয়ে কাজ করার ক্ষমতাও একমাত্র আওয়ামী লীগের ছিল, সুযোগটাও শুধু আওয়ামী লীগের ছিল। আপনি কেমন উত্তর পাইছেন আমি কি বললাম? হুম, 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 বুঝছি, 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 ঠিক কারণ আছে। আমরা তো জনমানুষের দল, এটা কেউ জি, চেঞ্জ জি। করতে পারবে না, এটা বাস্তবতা। তো আপনি যদি কথার কথা বলতেছে, আপনি যদি বিরোধী দলে যান কি হবে? আপনার পিটাই তো কয়েকদিন, আপনি তো আবার ঠিক হবেন। 5ই আগস্ট হওয়ার কথা না। না, 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 না। মানে মানে অনেক কঠিন একটা জায়গা। হ্যাঁ, নেতা কর্মীদের সাথে আওয়ামী লীগেরও একটা শুনেন, দূরত্ব তৈরি হয়েছে, জি। আওয়ামী লীগ কি জীবনের প্রথম ক্ষমতার বাইরে গেছে? না, এর আগে তো অনেক দিন ছিল। 1975 সালে বঙ্গবন্ধুকে বাইরে হত্যা ছিল। করে ফেলছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনি অনেক আওয়ামী লীগ নেতাকে চেনেন, ঠায় ধরে বসেছিল দেশে, মার খেয়েছে, নির্যাতিত হয়েছে। যেই জাসদ লাফালাফি করেছিল সেনাবাহিনীর সাথে, ওই বিপদগামী সেনাবাহিনীর সাথে, সেই জাসদের নেতারাও জেলে গেছে, নির্যাতিত হয়েছে, আর আওয়ামী লীগের নেতাকর্মী তো হয়েছে। আপনি মনে করেন 2001 সালে কিন্তু একটা ক্ষমতার পট পরিবর্তন হয়েছিল, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। হ্যাঁ, আমাকে কি দূরে থাকতে হয়েছে? না, আমি নিজের উপর বলছি, আমাকে তো দূরে থাকতে হয় নাই। 111-এ অনেক কিছু হয়েছে, গুটি কয়েক নেতা পালিয়েছেন, আমাদেরকে তো পালাতে হয়নি। আমি নিজের উপর দিয়ে বলছি। আজকে আপনি জানেন না কেন আমি কোথায়, এটা কারণ কি? বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট মোরাল স্ট্যান্ডিং। আমি জানি মনে প্রাণে যে আমার নেতা কর্মীরা আমার পাশে হয়তো এসে দাঁড়াবে না, এটা নিজের ঘাড়ে নিয়ে বলতেছি। কারণ আপনি তো নমিনেশনের জন্য টাকা নিছেন, আপনি রহিমকে নৌকা দিচ্ছেন, করিমকে দেন নাই। আপনি জব্বার এমপি হয়েছে, জব্বার এমপি হওয়ার পরে রহমত রে মামলা দেওয়া শুরু করছে, অথচ রহমতও কিন্তু বঙ্গবন্ধুই করে, আওয়ামী লীগ করে, শেখ হাসিনাই করে। এই জিনিসগুলো ভিতর থেকে মুরব্বী যারা, তাদের দরকার ছিল আসলে হাত দেওয়া। মানে এখনো যদি এগুলো ঠিক না করে, আসলে বুঝছেন না, আহ, এক তো আমাদের ভবিষ্যৎ, মানে আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যতের সাথে আমাদের ভবিষ্যৎ সম্পর্কিত। দলটাকে সংঘবদ্ধ করা, ঐক্যবদ্ধ করা খুব প্রয়োজন। আমরা মনে করছি যে আহ, যারা আমাদের পতন ঘটিয়েছে তারা আমাদেরকে মারছেন, জবাই করছেন, হত্যা করছেন, এই জন্য আমরা পিঠ দেওয়ালে ঠেকে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে গেলাম, মারপিট করে নিয়ে আসলাম। না, ব্যাপারটা আসলে ওরকম না। কারণ আপনি খুব নিবিড় ভাবে যদি একটা বিশ্লেষণে যান, তাহলে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যারা রাজাকার ছিলেন, তারা বাঁচলেন কিভাবে? সত্যিকার ঘটনা কি? ঘটনা হচ্ছে যে ছোটদের সকলের মামা, ভাইগনা, চাচা, ভাতিজা, ফুফু, খালা হাতে পায়ে ধইরা মাপ টাপ চাইয়া, ঠিক আছে রাজাকার ছিলাম, মাপ কইরা দেন, আর করবো না জীবনে। স্বাধীনতা যুদ্ধ তো একবারই হবে, দুইবার তো হবে না। একবার আর হবে। করবো না মানে কি? যা করার তো করে ফেলছো। মানুষের ধর্ষণ তো একবারই করা লাগে, দুইবার তো করা লাগে না, একবারই তো জীবন সব শেষ করে দিলে, তাই না? কারো বাবাকে হত্যা করছো, বাবা তো আর 10 বার পাওয়া যাবে না, সুতরাং তাও পা ধরে বললো, বাঙালি নরম জাত, আমার মাফ করে দেন, আমি আর জীবনে করবো না, ক্ষমা করে দেন। তা আমরা ক্ষমা করে দিছি, বিভিন্ন ভাবে বাঁচাইছি, আমরা কিন্তু অনেক রাজাকারকে বাঁচাইছি, অনেক আলবদর। ঠিক একইভাবে নির্যাতন যখন চলে, আওয়ামী লীগের যে নেতাকে আপনি নির্যাতন করছেন, তারা তো ভাই বোন আত্মীয় স্বজন আছে বিভিন্ন দলে, বিভিন্ন জায়গায়, আচ্ছা, তারাও আচ্ছা, তখন আচ্ছা, হাত আচ্ছা। পায়ে ধরেছে, ভাই ঠিক আছে ভাই, আর রাজনীতি করবো না ভাই, যান, আর সক্রিয় হবো না, আপনি আপনার, কিন্তু আমার ভাই ডিস্টার্ব করেন না। সেই জায়গায় যদি আপনি একটা সত্যিকার জনকল্যাণমূলক বার্তা নিয়ে এগিয়ে মানুষকে সংঘবদ্ধ না করেন, তাছাড়া ইভেলের সাথে ফাইট করা সম্ভব না। আই এম জাস্ট ট্রাইং টু গিভ এ প্রেসক্রিপশন। ছোট মানুষ, ভুল হইতে পারে। এবং দিনের শেষে বাস্তবতা কি? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি বঙ্গবন্ধু কন্যা, এটা তো কেউ পরিবর্তন করতে পারবে না, কেউ পারবে না। ঠিক? আচ্ছা, আওয়ামী লীগটার সাথে বঙ্গবন্ধুর রক্ত একাকার হয়ে গেছে, এটাও তো কেউ পরিবর্তন করতে পারবে না। আওয়ামী লীগের আসলে শেখ হাসিনা কোনো বিকল্প নাই।
কিন্তু মানুষকে তো বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনার জন্য ক্ষমতা সবকিছু নয়। তিনি বাংলার মানুষের পাশে থাকতে পারাটাই তার জন্য সবচেয়ে বড় ব্যাপার। এই কথাটা কি আমাদের কোন নেতা বলছেন? আপনি একটা ছোট প্রায়োগিক উদাহরণ দিয়ে, একটা মাইক্রো লেভেলের উদাহরণ দিচ্ছি। ধরেন কোন পরিবারে দুই ভাই একটু ঝগড়া লাগলো, তো ঝগড়া যখন সমাধান হয় না তখন তো তারা ফল ব্যাক করে। কোথায় ফল ব্যাক করে? বাবা মা বেঁচে থাকলে তার কাছে ফল ব্যাক করে, মুরব্বী কেউ আসে আজকে। অথবা মুরব্বীর কাছে ফল ব্যাক করে। তাইলে আজকে এই যে আপনি কর আরোপ করার কথা বলছেন, ট্যাক্স বসানোর কথা বলছেন, আইন শৃঙ্খলার অবনতির কথা বলছেন, তাহলে এই যে অসহায় মানুষগুলা, তাদের তো ফরিয়াদ করার একটা জায়গা লাগবে, কাউকে একজনকে উকিল মানার একটা জায়গা লাগবে। এটা ইংরেজিতে বলে ফল ব্যাক করা যায়। এটা তো আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগকে তো বলতে হবে যে আই এম দেয়ার ফর ইউ। আপনি আমাকে মারেন, কাটেন, জবাই করেন, যাই করেন, আপনি আমারে ডাকবেন, আমি আপনার পাশে থাকবো। এটা কি আমি বলছি এখনো? আপনি হিন্দু ধর্মে এই যে ট্রাইঅক্সি প্লাম্বাম মানে যে সিঁদুর দেয় না, এটার কেমিক্যাল হুম, হুম। কম্পোজিশন এর ভিতরে লেড থাকে, সীসা থাকে, শরীরের জন্য খারাপ। হ্যাঁ, তিনটা অক্সিজেন, আমি যে ভুল না, তিনটা অক্সিজেন একটা সীসা, হ্যাঁ মানে এটা হয় সিঁদুরটা। সিঁদুরের মানে কি বলেন তো? যে আমি মস্তক ফাটিয়া রক্তক্ষরণ হইয়া মৃত্যুবরণ করিলেও আমি তোমার। আচ্ছা। আওয়ামী লীগ কি? বাঙালি তুমি আমারে ভুল বুঝো, তুমি আমারে ভালোবাসো, তুমি আমারে মারো, তুমি আমারে কাটো, আমি তোমার। সেটা বাহ। কোথায়? সেটা কোথায়? সেটা বলতে হবে। একজন নারী তার স্বামীর জন্য যদি কমিট করতে পারেন যে মস্তক ফাটিয়া রক্তক্ষরণ আমি প্রাণ হারাইলো আমি তোমার, তাহলে আমি স্বাধীনতার দল, আমি মানুষের মুক্তি আর্থসামাজিক প্রেক্ষাপটে পরিবর্তনের দল, বাংলাদেশের সম্পূর্ণ ইতিহাসের এপিট ওপিট, মলাটের এপিট ওপিট, প্রত্যেকটা পাতায় পাতায় এই নাম অস্বীকার করার সুযোগ নাই। আমি এখনো বলতে পারলাম না যে হোয়াট এভার, আপনি আমাকে ভুল বুঝেন, রাগ করেন, যাই কিছু করেন, আই এম ইয়োর্স, আমি আপনার, আমারে ভাই ফালাই দিয়েন না। এটা বলতে পারি না। আমাকে দূরে ঠেলে দিয়েন, এটা বলতে পারি না। ঘরের ছেলে আপনার হাতটা ধরলে বাইর করতে পারবেন বাড়ির থেকে? আমি কি ঘরের ছেলে না? আওয়ামী লীগ কি ঘরের দল না? So, হয়েছে কি, রাজনীতির থেকে আবেগ কর্পূরের মতো উধাও হয়ে গেছে। রাজনীতি থেকে যখন অবলীলায় বক্তব্য দিয়ে বেড়াইতে পারতাম, মানুষকে বলতাম যে ঘড়ির, ব্যাটারি চালিত ঘড়ির প্রযুক্তির নাম হচ্ছে কোয়ার্টস। তেল জ্বালানি চালিত গাড়ির ইঞ্জিনের প্রযুক্তির নাম হচ্ছে কম্বাসশন। রকেট যেটা মহাকাশে চলে যায় তার প্রযুক্তির নাম হচ্ছে প্রোপালশন। আর রাজনীতির প্রযুক্তির নাম হচ্ছে লাভ, ভালোবাসা। ভুলে গেছি ভাই, ভুলে গেছি কোথায় কার রাজনীতিতে ভালোবাসা আছে। আপনি প্রতিহিংসাটা শুরু অ্যাডভোকেট হলো কবে ফজলুর থেকে? রহমান, হ্যাঁ, জি জি জি, অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা। ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, হুম, হুম। মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন। হ্যাঁ, আওয়ামী লীগের বড় নেতা ছিলেন, ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল ছিলেন। ঠিক আছে, আজকে ওনার কথা আপনি কাইটা কাইটা ফেসবুকে ছাড়তেছেন। তা আপনি একবার প্রশ্ন করতেছেন না কেন যে অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার সাইরা বেগম খালেদা জির উপদেষ্টা হইল কেন? তার কথা আপনি কাইটা ছাড়তেছেন আপনার পলিটিক্যাল পারপাসের জন্য। তোরে খেদাইলেন কেন তারে? আজকে তার বয়স 70 ঊর্ধ্ব, 80-র কাছাকাছি, এখনো গলায় যে জোর, তার মানে কি ভিতরে বিশ্বাসটা আছে ভাই। উইলিয়াম ভ্যান হর্ন একটা কথা বলছিল যে মাই প্রেয়ার ইজ দ্য ভয়েস অফ মাই ফেথ। আমার বিশ্বাসটার কত জোর এটা আমার প্রেয়ারের মধ্যে দিয়ে বোঝা যাবে। 80 বছর হইতে পারে কিন্তু কথা যাবো টোকায় টাকা লাগতে লাগতো। তা আপনি দূরে সরাই দিলেন কেন? এগুলো ঠিক করতে হবে, এখন আমরা সময় পাইছি। ঠিক আছে, অনেকে ভাবতে পারে যে এই দিনই বোধহয় সব দিন, না, এই দিন দিন নয়, আরো দিন আছে। কিন্তু আমাদেরকে সঠিক পথে সংঘবদ্ধ হতে হবে। এবং একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগের জন্য মিথ্যার রাজনীতির কোনো সুযোগ নেই, আওয়ামী লীগের জন্য সত্যের রাজনীতি করতে হবে।
যারা লিবারেটার, যারা মানুষকে মুক্ত করে, স্বাধীনতা এনে দেয়, তার জন্য মিথ্যার কোনো সুযোগ নাই। এই জন্য যে বললাম না প্রথমে অনুষ্ঠান শুরু করলাম আপনার, যে সব ভাই ভালো করছি আমরা, কিন্তু আমরা নাই। এখন এইটা বইলা কি হবে ইসমাইল ভাই? আপনার এখন সাথে নেতা, আমার জি যত গন্ডগোল হোক, আমি কালকে আপনার হাতটা ধরে বলি যে প্লিজ গিভ মি আ চান্স, আই এম সরি। আপনি দিবেন না? অবশ্যই। আই থিঙ্ক ইউ গট দ্য আনসার। ওকে রাশিক ভাই, অনেক ইমোশনাল কথা, আপনি অনেক ইমোশনাল হয়ে গেছেন বিভিন্ন সময় আমরা দেখেছি। যাক ভালো, দেশের রাজনীতি নিয়ে ভাবেন, তরুণ প্রজন্মের আপনি একজন নেতা। আপনারা হ্যাঁ, এই ধরনের কথাগুলো যদি আসে, রাজনীতিতে থাকে, আমাদের রাজনীতি সুন্দর হতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতিহিংসার রাজনীতি শুরু হয়ে গেছে। আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়ে এখন একটা বিকৃতি চলছে। আম, সেটি ৭২ সংবিধানের কবর রচনা করার কথা অনেকে বলে থাকেন। কিভাবে এই দুঃসাহস হয়, অনেকে সেটাই বলছেন যে কিভাবে সাহস করে এই কথাটা বলার, ৭১কে মুছে ফেলার কথাটা তারা বলে থাকেন। এবং একটা জিনিস এখন পরিষ্কার হয়ে গেছে, আওয়ামী লীগ এতদিন বলতো যে আমরা মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের দল, কেউ বিশ্বাস করে নাই। কিন্তু এখন আওয়ামী লীগ এবং সাধারণ মানুষই মুক্তিযুদ্ধের দল, কিন্তু অন্য কোনো দলে মুক্তিযোদ্ধা আছেন কিনা এখন আর সেটাও বোঝা যাচ্ছে না। তার মানে আওয়ামী লীগ যা বলেছে সত্য বলেছে, না, সত্য বলেছে। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা এক সময় তো সব মুক্তিযোদ্ধা পৃথিবী থেকে হারিয়ে যাবে। আপনার আমার রাজনৈতিক সফলতা এখানে, যেখানে প্রজন্ম থেকে প্রজন্মে আমরা মুক্তিযুদ্ধের প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধাটা তৈরি করে যেতে পারবো। এখন আপনি যাই দেখতে পাচ্ছেন, যাই বলছেন, যে অভিযোগগুলো, সেগুলো কেন আসলো? কারণ কোথাও না কোথাও তো কোনো না কোনো ছেদ ছিল। হ্যাঁ, আমি তো মনে করি আমরা যদি আজকে থেকে রাইট নাও আমরা যদি সত্যকে আলিঙ্গন করা শুরু করি এবং এর প্রকাশ ঘটাই, ৭১কে মোছার কোনো শক্তি কারো নাই। আর সংবিধানের এসেন্সটা ভাই আপনার সাথে একটু শেয়ার করি, কিছু মনে করবেন না। হ্যাঁ, জি জি। মানুষের আলটিমেট কল্যাণের মেকানিজমটা, আইনগত মেকানিজমটা যেখানে প্রকাশিত হবে সেটাই সংবিধান। সুতরাং যে কোনো সংবিধানে যেখানে ৭১ সাল নাই, মানে বাংলার মানুষকে মুক্ত করার ব্যাপারটা নাই, যেখানে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা এবং আরো হাজারো লক্ষ মুক্তিযোদ্ধাদের বীরগাথা নাই, সেটা আসলে সংবিধানই হয় না। কারণ আপনি আমি মুক্ত তো হয়েছি অন দ্য বেসিস অফ 1971। আপনি আর যা কিছু করছেন, এরশাদ বিরোধী আন্দোলন করছেন, যা কিছু, সবকিছুর ভিত্তি কিন্তু সেটা। আপনি লাল নীল কাপড় জামা পড়তেছেন, সবকিছুর ভিত্তি কিন্তু ওটা। সুতরাং বেসিক ব্যাপারটা হচ্ছে যে যেই সংবিধান প্রণয়নে আমি আমার পরিচয়কে জলাঞ্জলি দিয়ে নিজেকে দুর্বল করব, সেটা সংবিধান হতেই পারে না। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস ছাড়া কোনো সংবিধান নাই, ওইটাই সংবিধান। এবং আজকে তো বঙ্গবন্ধু নাই, জাতীয় চার নেতাও নাই। ওনারা যেই ভিশন নিয়ে সংবিধানটা করছেন, আপনি যে আসলে লাইন বাই লাইন পড়েন, আপনি সত্যিকার অর্থে জনমানুষের অধিকারকেই খুঁজে পাবেন। কিন্তু হ্যাঁ, তার প্রয়োগ তো আমরা সঠিকভাবে করতে পারি না, এটা অস্বীকার করি না, কিন্তু তার জন্য তো তাদের ওই বিশ্বাসটা মুছে দেওয়ার কোনো অধিকার আসলে কেউ পায় নাই। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ফাউন্ডিং ফাদাররা যা চিন্তা করে মার্কিন যুক্তরাষ্ট্র বানিয়েছেন, সেটা কোনো একজন রাষ্ট্রপতি বাস্তবায়ন করলেন না বলে আমি একদম ফাউন্ডিং ফাদারের স্বপ্ন মুছে দিব, আই এম সরি, দ্যাট ইজ নট গোইং টু হ্যাপেন, এন্ড দ্যাট কান বি ডান। আজকে আপনার অনুষ্ঠান যারাই দেখতেছেন তাদেরকে বলতে পারি যে আপনার ছেলেমেয়ের উন্মেষের জন্য, আপনার ছেলেমেয়ের শক্তিমান বই প্রকাশের জন্য, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য কোন অবস্থায় বাংলাদেশের পরিচয়কে জলাঞ্জলি দেওয়া হয়, এমন কোন রাজনৈতিক সিদ্ধান্তে হেলে পড়া যাবে না। আপনাকে ধন্যবাদ ইসমাইল ভাই, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, যারা কমেন্টস করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, সহযোগিতা করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। সেই সাথে রাশেক রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন, আজকে তিনি তার মূল্যবান সময় দিয়েছেন এবং অত্যন্ত আমার খুব ভালো লেগেছে আজকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমিও শিখতে পারলাম, আমিও শুনতে পারলাম আপনার কাছ থেকে। এবং আবেগ অনুভূতি নিয়ে আপনি কথা বলেছেন, সেটাও ভালো লেগেছে। আমাদের রাজনৈতিক অঙ্গনে একটা ব্যাপক পরিবর্তন দরকার, যে সংস্কারগুলো আপনার মুখ দিয়েও কিছু কিছু কথা বেরিয়েছে,
আমাদের নির্বাচন কমিশন, আমাদের আরেকটি কথা বেরিয়ে এসছে যে নির্বাচিত সরকার বাকি সংস্কারের কাজগুলো করবে, এবং তারা এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নির্বাচিত নয়, তাদের দায়িত্ব হচ্ছে একটা নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা, যাতে রাজনৈতিক দল এসে বাংলাদেশের সংস্কারমূলক কাজ তো 53 বছর যাবতীয় হচ্ছে, এটা চলমান প্রক্রিয়া। তো এই সংস্কার কার্যক্রম আমরা শেষ করে যাব, এইটা একটা, এই বক্তব্যটা সঠিক নয়। সংস্কার কখনো শেষ হয় না, এটা সময় উপযোগী সমস্ত কিছুই করতে হয়, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়, কিয়ামত পর্যন্ত সংস্কার চলবে। সো সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে সবসময় থাকতে হবে তা না, নির্বাচিত সংস্কারের দায়িত্ব গ্রহণ করা উচিত এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন। তবে অনেকে আশা করছেন 2025-এর মধ্যেই হয়তো নির্বাচন বাংলাদেশে হবে। যাই হোক, আমাদের ছাত্র ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা যে মহান দায়িত্ব নিয়েছেন, তারা সংবিধানের কবর রচনা করবেন, সেটি কতটুকু কিভাবে তারা সফল হবেন তার কোনো লক্ষণ জাতি দেখতে পাচ্ছে না। রাশেক রহমান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে দর্শক মন্ডলী সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো একটা কথা বলে শেষ করে দিই একটু। জি প্লিজ। যেই সংবিধান নিধন করার বা কবর দেওয়ার চিন্তা করতেছেন, ওইটা হইলে তো আমরাও নাই, বিএনপিও নাই, কেউই নাই, কেউ নেই না। কি চাচ্ছেন আর কি পাবেন চিন্তা করার বিষয় আছে। না, 5ই আগস্ট থেকে তো আমাদের নতুন স্বাধীনতা বলা হয়েছে, যে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা নিয়ে তারা থাকতে চান আর কি। ধন্যবাদ আশিক ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জন্ম তো নিছি 1977 সালে একবার, তো এরপরে ধরেন যখন বিশ্ববিদ্যালয় শেষ করলাম একটা নতুন পর্যায়ে, এটা কি নতুন জন্ম নাকি? জন্ম তো একটাই। হ্যাঁ, যখন নিজের ব্যবসা বাণিজ্য করে চলতে পারি বাবার কাছে, সেটাও একটা নতুন পর্যায়ে। এটা কি নতুন জন্ম? নতুন পর্যায়ে, নতুন প্রেক্ষিত আর নবজন্ম, এটা তো জীবনে শুনি নাই ভাই। এটা এখন শুনেন, এখন তো শুনতে পাচ্ছেন। তারপরে বাবার নাম পরিবর্তন অনেকে সেটাও করে ফেলবে, বলা হচ্ছে যে সবকিছু করা যাবে যদি এই সময়ে যদি কেউ চায় যে তার জন্মদাতা পিতার নাম পরিবর্তন করতে চায়, সেটাও নাকি এখন সম্ভব হচ্ছে। যাই হোক, আমরা সেই সম্ভাবনা উড়িয়ে দেই না, কিন্তু যা হচ্ছে এটিও মেনে নেওয়ার কোনো সুযোগ নাই, এবং বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায় অনেকে। আমরা দেখেছি আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ ওই যে রাশেদ, কি গণ অধিকার পরিষদ, যে এইভাবে গণতান্ত্রিক রাজনীতি কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হতে পারে না, প্রজাতন্ত্রটা বাদ দিতে হবে। আরেক ভাই সংবিধান সংশোধন কমিটির আলী রিয়াজ সাহেবের কাছে উপস্থাপন করেছেন যে না, এটা বাংলাদেশ হতে পারবে না, বাংলাদেশ কল্যাণমূলক রাষ্ট্র, এরকম একটা নাম হতে হবে সুন্দর। যাই হোক, কল্যাণমূলক রাষ্ট্র তিনি তার প্রস্তাব দিয়েছেন, আমাদের বিজ্ঞ আলী রিয়াজ সাহেব সেই জিনিসটি কি করেন আমরা এখন অপেক্ষায় আছি। রাশেক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আজকের মতো এখানে শেষ করি। অন্য কোনো সময় আপনার সাথে আবার যোগাযোগ করবো, একটু যুক্ত হবেন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় দর্শক। Talk show Dialogue for Democracy, DD.